উত্তর দিনাজপুরের ইটাহার গ্রামীণ হাসপাতালের নার্সরুমে স্পাই পেইন ক্যাম আর এই অভিযোগ উঠেছে হাসপাতালেরই চিকিৎসক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে। ওই চিকিৎসককে গ্রেফতার করেছে ইটাহার থানার পুলিশ। গতকাল তাকে একদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় রায়গঞ্জ জেলা আদালত। ডাক্তারবাবু, আপনাকে গ্রেফতার করলো কেন? না না কোনো কাজ করবে না। দেখাই দেখা দেখা সরকারের টাকা যাবে না। আপনি বাইরে থাকেন রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দেবরাজ চক্রবর্তী পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। বাগুইআটি থানার 12ই মে রুজু হওয়া মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী। 10 জন প্রমোটারের অভিযোগ ছিল এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। ভোর 5টা নাগাদ ঝাড়খণ্ড পুরুলিয়ার সীমানায় গ্রেপ্তারের পর বাগুইআটি থানায় তাকে নিয়ে আসা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে বাগুইআটি থানায় প্রথমে তাকে নিয়ে আসা হয়, জিজ্ঞাসাবাদ, এরপর মেডিকেল পরীক্ষা, আবার তাকে নিয়ে আসা হয়েছে বাগুইআটি থানায়। এখনো চলছে জিজ্ঞাসাবাদ? দেখো, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে দেবরাজ চক্রবর্তীকে এবং আর কিছুক্ষণের মধ্যে বারাসাত আদালতে তোলা হবে তাকে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 24 নম্বর ওয়ার্ড, যা বিধাননগর পুর নিগমের মধ্যে পড়ছে, সেখানকার বাসিন্দা এক প্রমোটার অভিজিৎ সাহার কমপ্লেনের ভিত্তিতেই গ্রেফতার করা হয় দেবরাজকে। কিন্তু এরপরে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে শুধুমাত্র একটি অভিযোগ নয়, এখনো পর্যন্ত মোট 10টি অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু এই দেবরাজের বিরুদ্ধে, যেখানে বেশিরভাগই রয়েছে প্রমোটার। এবং অভিযোগের প্যাটার্নও কিন্তু কার্যত একই। সেটা কি যে প্রত্যেকের ক্ষেত্রে বা প্রত্যেক প্রমোটারের ক্ষেত্রে তারা তাদের ওয়ার্ডে যখন কোনো রকম প্রমোটিং করতে চেয়েছেন বা কোনো রকম প্রজেক্ট করতে চেয়েছেন, সেই সময় কিন্তু স্থানীয় কাউন্সিলর তাদের কাছে প্রথমে টাকা ডিমান্ড করেছে। বিভিন্ন রকম প্ল্যানের সমস্যা রয়েছে সেই সমস্ত প্রজেক্টে, সেই বাহানাতে কখনো তাদের কাছে নোটিশ যেত এবং পরবর্তী সময় যখন প্রমোটার কার্যত সেই নোটিশের জবাব দিতে পারতেন না, তখন তাদের কাছ থেকে টাকা চাওয়া হতো। অর্থাৎ এই যে একটা সিন্ডিকেট ক্রাইম, সেই রকম প্রসেসে বা মোডাস অফ অপারেন্ডিতে কিন্তু টাকা তোলা হতো। সেই কাউন্সিলর মারফত কিন্তু টাকা পৌঁছতো দেবরাজ চক্রবর্তীর কাছে। এবং এতদিন বা বলা চলে যে এই রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত বারবার কমপ্লেন করার চেষ্টা হলো থানার তরফে, সেই সমস্ত কমপ্লেন নেওয়া হতো না। কিন্তু পরবর্তী সময় বা বিশেষ করে এই ক্ষমতা পালাবদলের পর কিন্তু তারা একে একে সামনে আসতে থাকেন এবং তারা এই অভিযোগ করেছেন। এখনো পর্যন্ত অফিসিয়ালি 10টি কমপ্লেন করা হয়েছে, যার মধ্যে একটি অটো স্ট্যান্ড বা অটো ইউনিয়নের তরফে একটি কমপ্লেন করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে হচ্ছে যে টাকা দিতে না পারার কারণে তাদের অটো বা তাদেরকে সেই রুটে অটো চালাতে দেওয়া হতো না, তাদের তরফে কমপ্লেন করা হয়েছে। প্রমোটার যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন। শুধুমাত্র তাই নয়, রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপির বিধায়ক, তিনিও কিন্তু কমপ্লেন করেছেন। ফলত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত অভিজিৎ সাহার অভিযোগের ভিত্তিতে গতকালকে এসটিএফ এবং বাগুইআটি থানার পুলিশেরা যৌথভাবে পুরুলিয়া ঝাড়খণ্ডের বর্ডারে একটি রিসর্ট থেকে, একটি হোমস্টে থেকে তাকে গ্রেফতার করলেও পরবর্তী যে অভিযোগগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এক এক করে তাদের বিরুদ্ধে ট্যাগ করতে থাকবে। এছাড়া একটি সংস্থার নাম পাওয়া গেছে ডিসি গ্লোবাল। এই ডিসি গ্লোবালের নামেও কিন্তু তোলাবাজি করা হতো, তার নামে কিন্তু প্রপার্টি কেনা হতো, জমি কেনা হতো এবং এই কার্যত কোম্পানির মাধ্যমে কিন্তু কালো টাকাকে সাদা করা হতো, অর্থাৎ টাকা সাইপন করা হতো। কিন্তু যে ডিসি গ্লোবাল, এর মানে কি? অর্থাৎ এই আদ্যক্ষর যদি মেলানো যায় তাহলে দেবরাজ চক্রবর্তী নাকি অন্য কিছু, গোটা বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে। তার কারণ রীতিমতো জানা গেছে যে খাতায় কলমে এই কোম্পানি কোঅপারেট করা হলো, অর্থাৎ ইনকর্পোরেট করা হলো, অর্থাৎ সেটা থাকলেও সেটা কিন্তু কোনো রকম অফিসিয়াল বা রেজিস্টার্ড কোনো অফিস ছিল না। ফলত এই কোম্পানির আড়ালে কি টাকা তোলাবাজি করা হতো। এছাড়া 5 থেকে 10 বছরে তাদের যে প্রপার্টি, অর্থাৎ দেবরাজ চক্রবর্তী বা তার স্ত্রীর যে প্রপার্টি, সেটা তাদের যে আয় তার থেকে বহুগুণ বেশি, কোটি কোটি টাকা তারা প্রপার্টি বানিয়েছিলেন। ফলত এই যাবতীয় দুর্নীতির টাকা কি তোলাবাজি থেকে নাকি অন্য কোনো প্রভাব খাটিয়ে, গোটা বিষয়টি খতিয়ে দেখতে চাইছেন। এবং বাগুইআটি থানা থেকে আর কিছুক্ষণের মধ্যেই বারাসাত আদালতে তোলা হবে দেবরাজকে এবং সেখানে 14 দিনের পূর্ণ হেফাজতের মেয়াদি কিন্তু চাওয়া হবে পুলিশের তরফে। ধন্যবাদ সুকান্ত। সুকান্ত যেমনটা জানাচ্ছিল, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একটা দুটো অভিযোগ নয়, পুলিশ সূত্রে খবর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ লম্বা। জোর জবরদস্তি করে জমি কেনাবেচা, তোলাবাজি, হুমকি, কালো টাকা সাদা করতে, সম্পত্তির আসল দাম কম দেখানোর মতো অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে সম্পত্তি লুকোনো এবং ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার আড়ালে কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেনের অভিযোগও আছে। একটা 2 পয়সার কাউন্সিলর, তার নাকি 1300 কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। আমি এর অভিযোগ করেছিলাম। 7000 টাকা স্যালারি, একটা এমএলএ অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদ বাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিংয়ের কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। চাকরি চুরি, রাস্তায় বসে ছেলেগুলো কাঁদে না আমার চাকরি চুরি হয়ে গেছে বলে, প্রাথমিক দুর্নীতি। তারা
কিছুটা শান্তি পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড যে উত্তর 24 পরগনা কন্ট্রোল করতো, সেই দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হয়েছে। দেবরাজ ছাড়াও তার স্ত্রী অদিতি মুন্সি নির্বাচনী হলফনামাতেও নজর রয়েছে। নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ অদিতি মুন্সির বিরুদ্ধে। গ্রেপ্তারে এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে যান দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে অদিতি মুন্সির জামিন মঞ্জুর হয়, যদিও দেবরাজ চক্রবর্তীর জামিন আর্জিতে সরা দেয়নি আদালত। সওয়াল জবাব পর্বে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদেব মজুমদার তিনি প্রশ্ন তোলেন যে শেষ 5 বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সি আয় করেছেন 1 কোটি টাকা আর গাড়ি কিনেছেন 60 থেকে 70 লাখের। এটা কিভাবে সম্ভব? নাম পাল্টে গেছে, রাবণ রাজ নাম হয়েছে। আর দেবতাদের রাজা নন, উনি রাবণের রাজ। উনি নেতা নন, উনি অভিনেতা। বললাম তো, নেতা আর অভিনেতার মধ্যে তফাৎ আছে। যেখানে ছোবেন গন্ধ বেরোবে, কিসের বলছি না। তৃণমূল চোর নয়, সেটা কিন্তু শিরোনাম হতে পারে। চোর তৃণমূল সাংবাদিকতা করবেন না, ছেড়ে দিন, এটা রোজগার খাবেন। আর এরই মধ্যে আরো বেকায়দায় দেবরাজ চক্রবর্তী। বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদের বিরুদ্ধে এবার এফআইআর রুজু করে তদন্তে ইডি। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে আগেই অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রেক্ষিতে করা এফআইআর গুলিকে সামনে রেখেই ইসিআইআর দায়ের করেছে ইডি। বিপুল অঙ্কের তোলাবাজির টাকা কি শুধুমাত্র দেবরাজের কাছেই পৌঁছেছিল? আরো বড় কোনো প্রভাবশালীর কাছে পৌঁছেছে বিপুল অঙ্কের টাকা? কিভাবে চলতো তোলাবাজির র্যাকেট? এই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। জেলা প্রশাসনের তরফ থেকে 29শে জুন পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছিল, আর সেই ডেডলাইন পার হয়ে যাবার পর শওকত মোল্লার ছেলের যে বেআইনি ক্যাফে তা ভাঙার কাজ চলছে। বুলডোজার আনা হয়েছে, বুলডোজার নিয়ে এসে ভাঙা হচ্ছে শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে অরণ্যের কূলে। ক্যানিংয়ের মৌখালীতে মাতলা নদীর চর দখল করে তৈরি হয়েছিল এই ক্যাফেটি। ঘটনাস্থলে হাজির এসডিপিওর ক্যানিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির অভিযোগে শওকত মোল্লার ছেলেকে আগেই নোটিশ পাঠিয়েছিল জেলা প্রশাসন। 18 জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয় শওকত পুত্র ইমরান মোল্লাকে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইমরানের আইনজীবীরা গিয়ে নথি জমা দিয়েছিলেন এসডিও অফিসে। আর শুনানিতে শওকত মোল্লার ছেলের আইনজীবী কোনো বৈধ নথি দেখাতে পারেননি, দাবি জেলা প্রশাসনের। আর এরপরেই ইমরান মোল্লাকে 7 দিনের মধ্যে অবৈধ কাঠামো ভেঙে সরকারি জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। 29শে জুনের ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছিল তখনই। তারপরেও শওকত মোল্লা তিনি এই ক্যাফে ভাঙেননি। আজ সকাল থেকে শুরু হয়েছে ভাঙার কাজ। আজ সকাল থেকে বুলডোজার নিয়ে এসে ভেঙে দেওয়া হচ্ছে শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে। বেআইনিভাবে মাতলা নদীর চরের ওপরে তৈরি হয়েছিল রেস্তোরাঁ, আর সেই রেস্তোরাঁর মালিক শওকত মোল্লার ছেলে। ইতিমধ্যে প্রশাসনের নির্দেশে সেই রেস্তোরাঁ ভেঙে ফেলার কাজ চলছে। এর আগেই নোটিশ দেওয়া হয়েছিল তার ছেলেকে, জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল, এবং তারপর যে জায়গাগুলো তৈরি হয়েছিল সেই ঘরগুলো ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে। এনআইএর তরফ থেকে যখন তল্লাশি চালাতে আসা হয় শওকত মোল্লার বাড়িতে, তখন খুঁজতে ঠিক এই রেস্তোরাঁতেও অরণ্যের কূলে সুবিশাল এই যে রেস্তোরাঁ বিরাট জায়গা নিয়ে যে তৈরি হয়েছিল, সেই রেস্তোরাঁ সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। নোটিশ করা হয়েছিল এবং তারপর আমরা দেখছি যে বুলডোজার দিয়ে সম্পূর্ণভাবে এই বেআইনিভাবে যেটা তৈরি রেস্তোরাঁ, যেটা মাতলা নদীর চর, যে চর দখল করে নদীর নাব্যতা নষ্ট করার চেষ্টা, এবং বেআইনিভাবে এই যে তৈরি হয়েছিল রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁ সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হচ্ছে আমরা দেখছি। নোটিশ করা হয়েছিল, নোটিশ করার পরে ইতিমধ্যে যে অংশগুলো রয়েছে এখানে কংক্রিটের এখানে কিন্তু করা হয়েছিল আমরা দেখছি। তার পাশের সামনে আমরা দেখেছিলাম যে অরণ্যের কূলে বোর্ড লাগানো,
সুবিশাল রিসেপশন এবং তার সাথে সাথে এই যে থাকার জন্য আলাদা ঘর বা যেখানে ক্যাফে তৈরি করা হয়েছিল, কি কারণে এই ধরনের যে নদীর চর দখল করে এতটা ক্যাফে তৈরি করার পিছনে কি কারণ, যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন যে বিধায়ক থাকাকালীন এই ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই বাউন্ডারির মধ্যে পুরোটাই আজকে ডেমোলিশন করা হবে। হ্যাঁ, পুরো আজকে এই জায়গাটা ক্লিয়ার করা হবে। বাউন্ডারির মধ্যে যতটুকু আছে পুরোটাই ক্লিয়ার করা হবে। চর এবং সরকারি জায়গা 1 নম্বর খতিয়ানে পুরোপুরি জায়গা, সেজন্য এটা ডেমোলিশন করা হচ্ছে। একই নদীর চর সেটা দখল করা, এবং যে সময় দখল করা সেই সময় শওকত মোল্লা নিজে বিধায়ক। ওটাও ভেঙে ফেলা হবে। ওটার জন্য অন্য জিনিস বলা হচ্ছে, জেসিবি ছাড়া অন্য মেশিন বলা হচ্ছে, ওটাও ভেঙে ফেলা, ডেমোলিশন করা হবে। মিলিয়ে অবশেষে এই অরণ্যের কূলে যেটা দেখে প্রত্যেকে চমকে গিয়েছিলেন যে শওকত মোল্লার ছেলের এত বড় একটা সুবিশাল এবং আলিশান বলা যায় রেস্তোরাঁ একেবারে মাতলা নদীর চরের উপরে, সেই রেস্তোরাঁ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করে দিল প্রশাসন। ক্যামেরায় প্রবীর সামন্তর সাথে শান্তনু নস্কর, আবির দত্ত, এবিপি আনন্দ। দিল্লি গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূলের নাম এবং প্রতীকের আসল দাবিদার কারা তা নিয়ে টানাপোড়েনের মধ্যেই আজ বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তাদের সময় দিয়েছে। কালীঘাট তৃণমূলের উপর চাপ আরও বাড়িয়ে দিল্লি গেল ঋতব্রত তৃণমূল। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে, সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সাংসদ এখন বিজেপি জোটের সঙ্গে। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন একটাই, আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তৃণমূলের ঘাসফুল প্রতীকও তার হাত থেকে চলে যেতে পারে? তৃণমূলের তহবিলের হ্রাস কার হাতে থাকবে? কি বলবে নির্বাচন কমিশন? এই আবহেই দিল্লি গেলেন ঋতব্রত তৃণমূলের নেতারা। বৃহস্পতিবার বেলা 12টায় তাদের সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যা বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। দেখুন, এটা গোটাটাই তো চলছে বিজেপি স্পন্সর্ড। ওদের মিটিংয়েও তো সেই দিল্লি থেকে আসা লোকেরা বসে থাকছেন। তো ফলে এটা যাই হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তৃণমূলকে ড্যামেজ করার চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছে। এটা কোনো বিরোধী দল না, এটা একটা বকলস পরা বিরোধী। সরকার যারা চালাচ্ছে তারাই একটা বকলস পরা বিরোধী রাখতে চাইছে যাতে তাদের সরকার চালাতে সুবিধা হয়। এরা তৃণমূলের টিকিটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারছেন। ইতিমধ্যে সংখ্যা নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এই আবহে এবার ঋতব্রত তৃণমূলকে দেখা করার সময় দিল নির্বাচন কমিশন। বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি গেলেন জাতীয় কর্মসমিতির চেয়ারম্যান অরূপ রায়, জাতীয় কর্মসমিতির সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ খান, সন্দীপন সাহা সহ 10 জন বিধায়ক। সূত্রের দাবি তারাই আসল তৃণমূল। এই দাবি করে ইতিমধ্যেই একাধিক নথি জাতীয় নির্বাচন কমিশনের কাছে মেল করে পাঠিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জাতীয় কর্মসমিতি তৈরি করে সেই তথ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এবার সশরীরে জাতীয় নির্বাচন কমিশনে হাজির হচ্ছেন তারা। কার কোন দিকে লক্ষ্য তো আমি বলতে পারবো না, কারোর চোখ অ্যাকাউন্টের দিকে, কারোর চোখ লোগোর দিকে। এখন মুখ্যমন্ত্রীর দিকে কার চোখ আছে সেটা দেখতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা দায়িত্বশীল, সংঘবদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তি থাক, সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর এবং সরকারের পক্ষেও মঙ্গলদায়ক। অতীতে শিবসেনা থেকে এনসিপি কিংবা এলজেপি একাধিক দলে ভাঙন ধরেছে। কে আসল কে নকল তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যুদ্ধের আঁচ পৌঁছেছে নির্বাচন কমিশনে, সেখান থেকে সুপ্রিম কোর্ট অবধি। এবার তৃণমূলের গৃহযুদ্ধ পৌঁছতে চলেছে কমিশনে। কি হবে এবার? ইলেকশন কমিশনের পাওয়ার আছে এই বিষয়টাকে শুনানি করার জন্য। ইলেকশন কমিশনের এই পাওয়ারটাকে চ্যালেঞ্জ করেছিল সেই অনেক আগে, ইন্দিরা গান্ধীর আমলে 1968-এ যখন ইন্দিরা গান্ধীর কংগ্রেস ভাঙে তখন একটা মামলা হয়, যে মামলার ডিসিশন 1971-এ সুপ্রিম কোর্ট দেয় সাদিক আলীর কেসে। সাদিক আলীর কেসে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছে যে এই পাওয়ারটা কেবলমাত্র ইলেকশন কমিশনের আছে। ইলেকশন কমিশন আন্ডার প্যারাগ্রাফ 15 অফ দ্যাট অর্ডার অফ 1968, ইলেকশন সিম্বল অর্ডার, এই ইলেকশন কমিশন সেটা ডিসাইড করতে পারে কার কাছে থাকবে। মূল পার্টি কি এটা
ঠিক করবে কিন্তু ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনকে যে যে বিষয়গুলো দেখার কথা সেই বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে কত নির্বাচিত এমএলএ এমপি ওদেরকে সাপোর্ট করছে, এবং 2 নম্বর হচ্ছে অর্গানাইজেশনটা কীরকম, পার্টির ইন্টেরিয়র ডকুমেন্টসগুলো কীরকম, তারা কি বলছে, সংগঠন কীরকম আছে সেটাও দেখতে হবে। এই দুটো বিষয়কে দেখে নিয়ে কিন্তু করতে হবে। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের পর কি হয় এখন সেদিকেই নজর সকলের। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কখনো মন্দিরের নামে চাঁদা, কখনো আবাস যোজনার নামে কাটমানি, কারো কাছ থেকে 2000 তো কারো কাছ থেকে 25,000 টাকা কাটমানি নেবার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। বুধবার বীরভূমের লাভপুর এলাকায় দুর্গা মন্দিরে বসে সেই টাকা ফেরত দিলেন তৃণমূলের নেতারা। বাঁকুড়া থেকে বীরভূম, দক্ষিণ 24 পরগনা থেকে কোচবিহার, একের পর এক জেলা থেকে সামনে আসছে তৃণমূল নেতাদের কাটমানি ফেরানোর ছবি। তৃণমূল পার্টির লোকের কাছে 2000 টাকা পেতাম, এই বিজেপি পার্টির দরুন ফেরত পেলাম আমরা। কাটমানি হিসাবে নিয়েছিল, ঘরের জন্য সরকার টাকা দিয়েছিল, সেই টাকাটা ওরা নিয়েছিল। কারা নিয়েছিল? গৌতম নিয়েছিল, সেই টাকাটাই ফেরত দিল, 25,000 টাকা। কেউ সই করলেন, কেউ দিলেন টিপছাপ, তারপর গুনে গুনে নিলেন কষ্টের টাকা। বীরভূমের লাভপুরে এভাবেই বিভিন্ন সরকারি প্রকল্প থেকে নেওয়া কাটমানি ফেরালেন তৃণমূল নেতারা। তৃণমূল পার্টির লোকের কাছে 2000 টাকা পেতাম ঘর বাবদ, তারা পাকা ঘরের জন্য 2000 টাকা নিয়েছিল আমাদের কাছে, তো সেই দরুন সেই 2000 টাকাটা এই বিজেপি পার্টির দরুন ফেরত পেলাম আমরা। কাটমানি হিসাবে নিয়েছিল, বলেছিল এই দুর্গা ঘর করার জন্য, আমাদের গরিব মানুষদের রক্ত জল করা টাকা, সেটা আবার ওইভাবে নিয়ে নিচ্ছে, তাহলে তো সবারই খারাপ লাগবে। বুধবার লাভপুর ব্লকের কামারপাড়া গ্রামে দুর্গা মন্দির প্রাঙ্গণে জড়ো হন এলাকার বাসিন্দারা। প্রায় 50 জন বাসিন্দাকে 1.5 লক্ষাধিক টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা। আজকে আনুমানিক 1.5 লক্ষ টাকার উপর মানুষকে ফিরিয়ে দেওয়া হলো, যাদের কাছ থেকে অন্যায়ভাবে টাকাটা আদায় করা হয়েছিল। এটা তো কাটমানিই বলা যায়, এটা বিগত দিনের শাসক দল টিএমসি। অভিযুক্ত তৃণমূল নেতাদের অনেকে সরাসরি কাটমানি নেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন। এটা ঘরের টাকা, ঘরের এমনি সরকার যে ঘরটা পেয়েছিল তার জন্য নিয়েছিলাম, এমনি তখন নিয়েছিলাম 25,000 টাকা, একটু ফেরত দিয়ে দিলাম। সেটা তো ঠিক এখন বলতে পারবো না, অনেকদিন আগের কথা, মনে নেই। ঘরের টাকা নেওয়া হয়েছিল চাঁদা পারপাসে 2000 করে, সেইটা আজকে ফেরত দিলাম। এই নিয়ে সুর চড়াতে ছাড়েনি বিজেপি। বিগত 15 বছর ধরে যে তৃণমূল সরকারের শাসন ছিল, হ্যাঁ, সেটা ঘরের কাটমানি বলুন, আবাস যোজনা, অনেক কিছু এরা অনেকভাবে টাকা পয়সা লুটের একটা করেছিল। যে যে ব্যক্তির কাছ থেকে একটা কাটমানি খেয়েছিল, সেই সব ব্যক্তিকে আবার তারাই তৃণমূলের নেতৃত্ব সেই ব্যক্তিকে টাকা নিজের হাতে ফেরত দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এখনও অনেক তৃণমূল নেতা কাটমানি ফেরত দেননি। তাদের দাবি সেই টাকাও ফেরত দিতে হবে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।